ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা পরিচয় প্রশ্নে এক জায়গায় চলে আসি, আমরা বাংলাদেশি, এক পরিবারের সদস্য। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী SM তানভীর, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, বৈঠক শেষে ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারের তরফে আলোচনার বিষয়ে কি জানতে পারলেন আমাদের জানান। জি সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ফরেন সার্ভিস একাডেমির বাহিরে। আমরা জানি যে আজকে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন ধর্মীয় নেতারা এরই বৈঠকে অংশগ্রহণ করেছেন। তারা বেরিয়ে প্রেসের সাথে কথা বলেছেন। তারা বলেছেন আসলে বাংলাদেশকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপচেষ্টা ভারত তাদের মিডিয়াতে প্রচার করছে এবং এক অপশক্তি সেখানে বসে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আসলে তারা কথা বলেছেন প্রধান উপদেষ্টার সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সামনে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং ধর্মীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া। তার কাছে শুনবো আসলে কি আলোচনা হয়েছে আজকে আমাদের এই বিশেষ করে গতকাল তো আমরা রাজনীতিবিদদের নিয়ে তিনি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি সাক্ষাৎ করেছেন, পরামর্শ চেয়েছেন। অর্থাৎ এই দেশের বিশেষ করে দুইটা বিষয় নিয়ে কিন্তু সংঘাত তৈরি হয়। আমি যেটা মনে হয় এটা হচ্ছে রাজনীতির কারণে হয়, আরটা হচ্ছে ধর্মীয় কারণে হয়। এই ধর্মীয় কারণটা কিন্তু বেশি বিশাল বলে মনে হয়, রাজনীতির কারণের চেয়েও কিন্তু ধর্মীয় উন্মাদনাটা বেশি মনে হয়। তো যাই হোক, আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের যে ধর্মীয় সংগঠনগুলো আছে তাদের নেতৃবৃন্দ এবং পুরোহিতদের এবং যারা মানবিক কথা বলেন এবং অহিংসবাদী যারা এবং মানবতাবাদী যারা তাদেরকে তিনি ডেকেছেন। খুব সুন্দর পরিবেশে তিনি কিন্তু কথা বলেছেন আমাদের সঙ্গে এবং তার ভূমিকার মধ্যে সেটা প্রথম তিনি একটা পটভূমিকা দিয়েছেন এবং তার একটা ভূমিকা দিয়েছেন। সেখানে কিন্তু তিনি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যে তার প্রত্যয় এবং নতুন যে অন্তর্বর্তী সরকারের যে করণীয় বিষয় সেটা তিনি কিন্তু তুলে ধরেছেন। বিশেষ করে 5ই আগস্টের 2024-এর পরে যে আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের অনেক করণীয় আছে। এর মধ্যে কিন্তু আমরা একটা স্পর্শকাতর, এমন একটা স্পর্শকাতর জায়গার মধ্যে আমরা গিয়েছি যেটা ধর্মীয়, যাতে সংঘাত সৃষ্টি হয়। এখানে ধর্মীয় সংঘাতটা যাতে না হয়, সকলেই যাতে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি এবং সম্প্রীতি যাতে কোনো কারণেই যাতে বিনষ্ট না হয়। এখানে 4টি ধর্ম প্রধান তাদেরকে পরামর্শ নিয়েছেন তিনি। বিশেষ করে যে মিডিয়াগুলো যে তথ্য বিভ্রাট দিচ্ছে, তথ্য বিভ্রাটের কারণেই কিন্তু অনেক কিছু হচ্ছে। বাংলাদেশে যেমন কিছু মিডিয়া আছে কিন্তু তথ্য বিভ্রাট করে, কিন্তু ঠিক একইভাবে প্রতিবেশীদের ভারতীয় কিন্তু সেরকম আছে যারা মেইন স্ট্রিমে নেই। তারা কিন্তু সাধারণ একটা মিডিয়াগুলোকে ব্যবহার করে আমাদের জন্য কিন্তু একটা ক্ষতিকর পরিস্থিতি কিন্তু তারা সৃষ্টি করে। অর্থাৎ অশুভ যাতে প্রয়াস যাতে না হয়, বাংলাদেশের মাটি মানুষ সকলের তাদের অধিকার আছে এবং ধর্মীয় সহিংসতা, ধর্মীয় সংঘাত যাতে এখানে সৃষ্টি না হয় এবং যেটা আমরা সহিংসতার পরিচয় দিয়েছি, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমার মনে হয় আমি বাংলাদেশের মানুষদেরকে কিন্তু ধন্যবাদ জানাবো যে এরকম একটা জায়গার মধ্যে কিন্তু আমরা সকলেই শান্ত পরিবেশে এবং আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে একটা পরিবেশকে কিন্তু আমরা উত্তপ্ত পরিবেশকে কিন্তু শান্ত রাখার আমরা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিলাম। এটা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সামরিক বাহিনী সহ পুলিশ বাহিনী, র্যাব সহ যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে অন্তপক্ষে আমরা এরকম পরিস্থিতির মধ্যে আমরা আমাদের দেশকে কিন্তু আমরা একটা ধৈর্যের মাধ্যমে এখানে যাতে সহিংস আন্দোলন না হয় এরকম পরিবেশ আমরা রেখেছি। তবে একটা জিনিস আমি বলছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের এটা
আন্তর্জাতিক সম্মেলন সম্প্রীতি সম্মেলন করা উচিত। কারণ 4টা ধর্ম যখন আমরা আসব, সকল নেতৃবৃন্দ এখানে থাকবে এবং বিদেশি মিশন যারা থাকবে, বিশেষ করে আন্তর্জাতিক মিশন যারা ঢাকাস্থ, যারা কূটনীতি মিশন যারা থাকবে, তারা দেখুক বাংলাদেশ যে সম্প্রীতির দেশ। এবং আন্তর্জাতিক সংস্থা ঢাকাতে যারা আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, তারাও দেখুক যে আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা কি কথা বলি, এবং এই জন্যই আমরা চেয়েছিলাম যে শান্তির পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, এখানে যা যা করণীয় আমরা একটা মিশন তৈরি করতে বলছিলাম। ভারত যে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, এই সকল এটা আমার মনে হয় সেইভাবে আমরা দেখব না, সেটাকে দেখাটা আমাদের দেশেও তো সেটাকা হচ্ছে, আমাদের মিডিয়াগুলো তো সেইভাবে করে অনেক সময়। এটা আমার মনে হয় এটা অশুভ চিন্তা। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এদেশের মাটি মানুষ অত্যন্ত আন্তরিক, আমাদের নাগরিক অধিকার আছে, আমরা তো এটা 1000 বছরের সংস্কৃতি, আমরা এটাকে কেন ক্ষত করতে চাইব? আমরা বলছি যে এই দেশ থেকে আমরা কখনো যাব না, আমাদের উপর যত কিছু আসুক না কেন, ধর্মীয় আমরা সম্প্রীতি থাকবে, হয়তো অপপ্রয়াস থাকবে, আমাদের বিরুদ্ধে তো অশুভ শক্তি আছে, আমরা শুভ শক্তির আমরা পরিচয় দেব। এটা করে আমাদের দেশকে আমরা নিরাপদে রাখবো, একটা মানবিক রাষ্ট্র রাখবো, এবং আমাদের দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, কোনো ধরনের যাতে অন্যের প্ররোচনা যাতে প্রলুব্ধ না হয়। ধন্যবাদ। সাবরিনা, আপনি যেমন শুনছিলেন, তিনি বলছিলেন আসলে বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি নেই, তারা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেছেন সকল বিষয়ে। এবং এছাড়াও আরও যারা ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন, শেখ আহমদুল্লাহ, তিনিও বলেছেন আসলে সবাই মিলে একসাথে কাজ করবে, বাংলাদেশে এ ধরনের সমস্যা কখনোই হবে না, এবং এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপচেষ্টা, সেটা তারা সকলে মিলে রুখে দেবেন, এবং প্রধান উপদেষ্টা এই ব্যাপারে সচেষ্ট আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে এস এম তানভীর জানাচ্ছিলেন বৈঠকে সবশেষ খবর। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগের বক্তব্য সরিয়ে ফেলতে বিটিআরসি, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ বিষয়ে প্রসিকিউটরের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। এই নির্দেশনার কপি মেটা, ইউটিউব সহ বিভিন্ন সংস্থার কাছে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সাইদুর রহমান আবির জানাচ্ছেন বিস্তারিত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছাড়ার পর বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ফোনালাপের বক্তব্যগুলো বিদ্বেষমূলক উল্লেখ করে শেখ হাসিনার সকল ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে এবং পরবর্তীতে এ ধরনের বক্তব্য যাতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার না হয় সে লক্ষ্যে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউশন। এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোনালাপ ফাঁস হয়েছে। আবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন বলে জানান প্রসিকিউটর। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স, যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য, এবং ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন, এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। ইতিমধ্যে শেখ হাসিনার ফোনালাপ যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে তা সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হবে বলেও জানানো হয় প্রসিকিউশন থেকে। এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয়। এসব ফোনালাপ ফাঁস হওয়ায় মামলার কার্যক্রম বিঘ্নিত হয় বলেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রসিকিউশন। বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। থ্যাংক ইউ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ হবে না
এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের 15 সংশোধনী বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পক্ষভুক্ত হন। 15 সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে তা দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। এখানে পিটিশনারদেরকে শুনানি হয়েছে, ইন্টারভেনার জেলা ছিলেন সবাইকে শুনানি করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রকেও শুনানি করার সুযোগ দেওয়া হয়েছে। সব শেষ করে আজকে কবে রায়ের জন্য এই মামলা আসবে তা নির্ধারণের তারিখ ছিল। আজকে মাননীয় আদালত সব কিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024-এ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। আগামী 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। বলেন, ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 20 জন অনাবাসী রাষ্ট্রদূত সহ মোট 27 দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট 28 জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইউএ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনকালীন সময়ে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটা সাইড ইভেন্টে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস অল স্টেক হোল্ডার্স কনফারেন্স আয়োজনের প্রস্তাব দেন। এটি ইতিমধ্যেই ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে। গত 7 নভেম্বর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য পত্রযোগে অনুরোধ জানিয়েছেন। তাছাড়া বিগত 20 নভেম্বর 2024 তারিখে সাধারণ পরিষদের 3য় কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজলিউশনে জাতিসংঘ মহাসচিবকে সম্মেলন আয়োজনের আহ্বান সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষস্থানে রয়েছে ভারত। বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাব হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর গ্লোবাল রিস্ক 2024 শীর্ষক প্রতিবেদন তাই বলছে। জুবাইর রহমানের রিপোর্ট। ভারতের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্যসহ অপপ্রচার তুঙ্গে পৌঁছেছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর বিকৃত তথ্য ছড়িয়ে ভারত বিশ্বব্যাপী তাদের রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর গ্লোবাল রিস্ক 2024 শীর্ষক প্রতিবেদন বলছে অন্য কথা। বিশ্বে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানোয় ভারত শীর্ষে। 60%-এরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন দেশটি, যা এ হারের বৈশ্বিক গড় 57%। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে ভারত মিথ্যা তথ্য বা ডিসইনফরমেশন ছড়ানোর ব্যাপারে রীতিমতো ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে। গত 15 বছর ধরে শয়ে কোটি টাকা অগণিত মিথ্যা মিডিয়া তৈরি করে বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে এই ইন্ডাস্ট্রি প্রোপাগান্ডা চালায়। ধারণা করা যায় সেই ইন্ডাস্ট্রি এখন বাংলাদেশের পেছনে লেগেছে। উদ্বেগের বিষয় হলো আজকের দিনে প্রিন্ট, টেলিভিশন এবং সামাজিক মাধ্যমের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে যাচাইবিহীন তথ্য সহজেই ছড়িয়ে পড়ছে, এমনকি সমালোচনামূলক চিন্তাধারার মানুষদের কাছেও। বিভিন্ন জরিপ এবং গবেষণা বলছে ভারতীয়দের বড় অংশ প্রধানত সামাজিক মাধ্যমেই খবর পান, যেখানে তথ্য খুব কমই যাচাই করা হয়। উল্লেখ্য, মিথ্যা তথ্য বা ডিসইনফরমেশন হলো এমন তথ্য যেখানে এ তথ্যের প্রচারকারী ইচ্ছাকৃতভাবে শ্রোতাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। অন্যদিকে ভুল তথ্য বা মিসইনফরমেশন হলো এমন তথ্য যা সরল বিশ্বাসের ভিত্তিতে প্রচারিত হয়, কিন্তু এটিও সমানভাবে ক্ষতিকর হতে পারে, যেমন কখনো কখনো ষড়যন্ত্র তত্ত্বের ক্ষেত্রে এমনটি ঘটে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই। আজ ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে উপলক্ষে রাজধানীর পূর্বাঞ্চলে সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বাংলাদেশি সংবাদ মাধ্যমই পারে তার জবাব দিতে। এ সময় ভারতেই শান্তিরক্ষী প্রয়োজন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো, মানে এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত। কোনো দেশের সরকার নয়, দেশের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির ও অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। রাকিব হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে খানিকটা টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। একদিকে যেমন সামনে আসছে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ, তেমনি আসছে নানান অপপ্রচারের বিষয়টিও। বিশেষ করে পশ্চিমবঙ্গের মূলধারার বাইরের কিছু গণমাধ্যম সংখ্যালঘু ইস্যুতে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে থাকায় তার জের এসে পড়েছে দুদেশের সম্পর্কে। মানুষেরা যেভাবে কচুকাটা হচ্ছে, তাদেরকে যেভাবে মারা হচ্ছে, সেনাবাহিনী যেভাবে তাদের ঘরে ঢুকছে, তাদেরকে তছনছ করে দিচ্ছে। উভয় পক্ষের এই টানাটানির মধ্যেই দুই দেশেই ঘটছে নানা ঘটনা। এসব ঘটনায় নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এখনই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও আরও জোরালো ভূমিকা রাখতে হবে। সম্পর্কটা আমরা স্বাভাবিক রাখতে চাই, সেটা তো প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টাও বলছেন। এবং বাংলাদেশের দিক থেকে আমার মনে হয় না আমরা এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার জন্য কিছু করছি, কারণ আমরা ইতিমধ্যে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে আমরা ইতিমধ্যেই ব্যস্ত। এক্ষেত্রে বরঞ্চ ভারতের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। ভারত যদি সহযোগী হয় তাহলে আমার ধারণা সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন থাকতেই পারে, বিভিন্ন ধরনের মতের থাকতে পারে, কিন্তু সেটা যদি কূটনীতির বাইরে হয়ে যায় তাহলে সমস্যা বাড়তে থাকবে। তো আমরা যেটা দেখলাম গতকালকে যে কূটনীতিতে ফেরত যাওয়া, সেটা হলো আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করলেন। এটাই হলো প্রোটোকলে, তাই পরে এটা আরো কয়েকদিন আগে করা উচিত ছিল। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভারতকেই এগিয়ে আসতে হবে। প্রথমত এটা তো একেবারে আনএক্সেপ্টেবল, কারণ হচ্ছে যে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন থেকে শুরু করে ভারতের নিজের আইন লঙ্ঘন করছে। আবার এটাও মনে রাখতে হবে, ভারত সবসময় এই বিষয়ে বিশেষ করে ব্রিটেন আর কানাডাকে বারবার মনে করিয়ে দেয়, কারণ সেখানে ব্রিটিশ মিশন কিন্তু কি বলা হয় অ্যাটাক হয়েছিল। তো যেই ভারত সবসময় প্রচার করছে আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে, সেই দেশেই আবার এটা হলো, খুবই দুঃখজনক, কোনো সন্দেহ নেই। এই উত্তেজনার কারণটা তো ভারতের দিক থেকে শুরু। ভারতকেই প্রধানত উদ্যোগটা নিতে হবে। সেটা 2-3 পর্যায়ে হতে পারে, সরকারি পর্যায়ে হতে পারে, তাদের রাজনৈতিক দল, বিশেষ করে যারা প্রধান রাজনৈতিক দল, তারা এই বিষয়ে উদ্যোগ নিতে পারে জন উত্তেজনাটা প্রশমন করার জন্য। মিডিয়ারা, যেটা বলছেন আপনি, মিডিয়াদের একটা ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন মুশকিল হচ্ছে যে মিডিয়া তো সোশ্যাল মিডিয়া, এটার মালিকানা তো কারো হাতে নাই, তো কাজেই এখানে সামাজিক সংগঠনগুলো একটা ভূমিকা পালন করার আছে। তো সেগুলো তাদের দিক থেকে নিলে আমাদের দিক থেকেও আমরা কিছু উদ্যোগ নিতে পারি।
ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে উল্লেখ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্য দিয়ে সঠিক তথ্যগুলো সকলের সামনে তুলে ধরারও পরামর্শ দেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ও আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এখন এই জন উত্তেজনা কিন্তু ওই অতিরঞ্জন, মিথ্যাচার, ফুলে ভাবে বলা সে কারণেই হচ্ছে। তো এটা যেহেতু আমাদের জন্য জটিলতা তৈরি করছে, এটাকে আমরা প্রশমিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। এখন তো পৃথিবী একেবারে ফেক নিউজের পৃথিবী হয়ে গেছে ইত্যাদি। এখন অপপ্রচারের কি বলে থামানোর একটা উপায় হলো ভালো প্রচার করা বা ঠিক প্রচারটা করা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঐক্য করতে গিয়ে আবারও নতুন করে বাকশাল করে ফেললে সেই ঐক্যে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে ট্রেনিং একাডেমিতে একটি একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন কাজে সহায়তা করেছেন। এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান CMPC&S সাভার সেনানিবাসে CMP কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।